আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথম অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ইউটিউব ফেসবুকে যারা দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আপনারা জানেন যে গতকাল কাঠিগড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কিন্নর খালের কাছে এক ভারতীয় কৃষককে ধরে নিয়ে যায় কিছু বাংলাদেশি দুষ্কৃতী এবং তারপর অনেক কাঠখড় পোড়ানোর পর বাংলাদেশ কর্তৃপক্ষ এই কৃষককে ভারতের হাতে সমঝে দেন। তার নাম রঞ্জিত দাস, বয়স প্রায় 60 বছর। তিনি কাটাতারের বাইরে যে ভারতীয় ভূখণ্ড আছে সেখানে তিনি কৃষিকাজ করছিলেন। সেই সময় কিছু বাংলাদেশি দুষ্কৃতী তাকে ধরে নিয়ে যায়। প্রায় 8-9 ঘন্টা রাখার পর শেষ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় এবং ভারতীয় কর্তৃপক্ষের হাতে, বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। এগুলো খবর আপনারা জেনে গেছেন যে মুক্তি পাওয়া হয়ে গেছে। তো আমি যে খবরটি এখন দিতে চাইছি সেটা হলো যে এই যে মুক্তি পাওয়া গেছে এটা কিন্তু আমি বলবো এটা ভারতের যে একটা বিরাট কূটনৈতিক সাফল্য আমি বলবো এটাকে। এবং এক্ষেত্রে আমি আলাদাভাবে কৃতিত্ব দেব বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশকে। কারণ তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন। অমিত শাহ বাংলাদেশি কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করেছেন, যার জন্য বাংলাদেশ থেকে বিএসএফের কর্মকর্তারা এবং এখানে ছুটে এসেছেন। এসে তারা হস্তক্ষেপ করে এই ভারতীয় যাকে অপহরণ করা হয়েছিল তাকে ভারতীয় বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল। নতুন সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা, আমি জানি না যদি ইউনিট সরকার ক্ষমতায় থাকতো তাহলে আমার মনে হয় এই ভারতীয় কৃষককে উদ্ধার করা এত সহজ হতো না। কারণ ইউনিট সরকারের সঙ্গে ভারতের অত্যন্ত বাজে সম্পর্ক ছিল, কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা বরফ গলেছে। আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা, যার জন্য এই কৃষক অপহরণ হওয়ার মাত্র কয়েক ঘন্টার ভিতরেই আবার তাকে উদ্ধার করা গেছে। এবং এক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের উপর যে একটা চাপ সৃষ্টি করেছেন এবং বাংলাদেশ কর্তৃপক্ষ যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন, এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। আমি শুধু এই ঘটনাকে একজন কৃষক অপহৃত হয়েছেন, তাকে ফেরত আনা হয়েছে, এটার মধ্যেই দেখছি না। আমি এই ঘটনাটাকে দেখছি যে বাংলাদেশের সঙ্গে যে ভারতের যেটা কূটনৈতিক সম্পর্কটা এখন আগের চাইতে অনেক মজবুত হয়েছে, এটা বোঝা যাচ্ছে। যদিও সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে, এই সীমান্ত নয়, নদিয়া সীমান্ত বা পশ্চিমবঙ্গের সীমান্তে, কারণ পুশব্যাক নিয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে ভারতীয় বিএসএফের একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বর্ডারে। কারণ অবৈধ যারা বাংলাদেশি আছে, যারা কোনো কাগজপত্র নেই, তাদেরকে নমেন্স ল্যান্ডে পুশব্যাক করছে ভারতীয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশ তাদের নাগরিককে গ্রহণ করতে চাইছে না। এরকম একটা জটিলতা রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে গেছে। কিছু অর্বাচীন আমি দেখলাম ফেসবুকে, কিছু আকবারকা অর্বাচীন মন্তব্য করছে যে এই ভারতীয় কৃষকটি কীভাবে ফেন্সিং পেরিয়ে ফেন্সিং টপকে কৃষিকাজ করছে বাংলাদেশ সীমান্তে। এরা মূর্খ যারা এই ধরনের কথা বলে। ফেন্সিংটা কোন জায়গায় দেওয়া হয়? ভারত তার নিজের সীমান্তে কিছুটা জায়গা ছেড়ে তারপর ফেন্সিং করেছে। ফেন্সিংয়ের বাইরে কিছুটা জায়গা আছে, এই জায়গায় অনেকে কৃষিকাজ করে আবার তারা চলে যান, তারপর গেট বন্ধ করে দেওয়া হয়। এটা হলো নিয়ম। বিএসএফ খোলা রাখে একটা গেট, এই গেট দিয়ে সব কৃষকরা ঢোকেন, তারা কৃষিকাজ করেন, কেউ ধান লাগান, কেউ সবজি লাগান, তারপর তারা কাজ শেষ করে যখন আসেন তখন গেটটা বন্ধ হয়ে যায়। এটা বিএসএফ জানে। এই সুবিধাটা শুধুমাত্র সীমান্তবর্তী গ্রামগুলোকে দেওয়া হয়েছে এবং গ্রামবাসী যারা আছেন তাদেরকে বিএসএফ ভালো করে চেনে। এটাকে এখন আমাদেরই দেশের কিছু অর্বাচীন আমি বলবো, এরা মন্তব্য করছে, তাদের নাকি মাথায় ঢুকছে না যে কিভাবে সীমান্ত টপকে গিয়ে ভারতীয় কৃষক কাজ করলো। এই ধরনের লোকের মানসিকতাটা আমি বুঝতে পারি না। যাই হোক, এটা সীমান্ত সম্বন্ধে কোনো ধারণা নেই, সীমান্তে কীভাবে ফেন্সিং হয়। এটা নমেন্স ল্যান্ড নয়, এটা ভারতের জায়গা। নমেন্স ল্যান্ডের লগে দুই দেশের সীমানার মাঝামাঝি একটা অংশ থাকে যেখানে কারো কোনো অধিকার থাকে না, এটাকে বলে নমেন্স ল্যান্ড। কিন্তু এই কৃষক যেখানে কাজ করছিলেন এটা ভারতীয় জমি, সীমান্তের বাইরে কিছুটা জমি রেখে তো আপনি যখন বাড়ির দোয়াল দেবেন সামনে একটু জায়গা ছাড়বেন, এই ধরনের বিষয়টা এই জায়গায় চাষ করছে, তো এটাকে বলা হচ্ছে। যাই হোক, আমার কাছে এটা মনে হলো, আমি আপনাদেরকে বললাম। তো এই যে একটা কূটনৈতিক সাফল্য,
এবং সঙ্গে সঙ্গে বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ যে হস্তক্ষেপটা করলেন, এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানাতে হয়। সেটা তো অন্য প্রশ্ন, ধন্যবাদ জানানোর ব্যাপার নয়, তারা তো তাদের দায়িত্ব পালন করেছে, ধন্যবাদের কোনো কিছু নয়। কিন্তু আমি এখানে বাংলাদেশের সঙ্গে যে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক যে একটা তৈরি হয়েছে, বা ভারত বাংলাদেশের যে উপর চাপ সৃষ্টি করতে পারছে তার নাগরিককে ফিরিয়ে দাও, এটা একটা ভালো সম্পর্ক না হলে এটা হয় না। আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি ইউনিট সরকার ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু এই কাজটা হতো না। বাবা, আমি তো গেছি তো কাজ করবা লাগি গেছি, হঠাৎ দেখি দুইজন মানুষ হইয়া আমার সই উঠে গেছে। এরপরে আমি বিকেলে কিতালকে আইছিল, ও তারা এখন পরশুর রাইটটা গিটার বাই একটু একটা না, আমি বললাম রে বাড়িটা গীতা মাতে ওই তোমার অমুকে কইছে নাম গীতাই আইয়ান অনক্ষিন্ন আলো লাশ আছে, ও তালুকে আইছে আর আইও আমার কোন জায়গায় ও তো এরা নাচ নেওয়া বেটা ঠানিয়া তুলছে নিতা শেষ রাই ইচ্ছা করি আর উঠি গেল মারপিট ও এখানে নেওয়ার পরে মারপিট না না আপনার সঙ্গে কিরকম ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে না, মোটামুটি ভালো ব্যবহার হবো। খাওয়া দাওয়া দিতে খাওয়া দাওয়া দিয়েছিল বা আমি খাইছি না ইচ্ছা করি, আমার একটু দাঁড়িয়ে চা আর সেলাই চানি দিছে খাইছি। রাখছে কই রাশির গরুর বিটু বিছনা পালা বিছনা আপনাদের নিগরের ভিতরে এরপরে ওইজন পুলিশ যাওয়ার আগে বিটিআরের সাথে আরেক বাড়িতে লইয়া গেছিলাম, নিয়া কই না আল্লাহ বিচার করিও না, তুমি নিসবে রইও নাই, তোমার অসুবিধা হবে। তাই ভারত সবসময় চাইছিল যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার বসুক। একটা নির্বাচিত সরকারের অনেক দায়িত্ব থাকে। আমি বলছি না যে বাংলাদেশে ভারত বিরোধিতা কমে গেছে, প্রতি মুহূর্তে ভারত দখলের হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ সরকার অনেকটাই এখন ভারতের কাছাকাছি সম্পর্কে রয়েছে, যার জন্য এই কৃষককে অতি তাড়াতাড়ি ফিরিয়ে আনাটা সম্ভব হয়েছে। ধন্যবাদ।